হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, ইসি গঠনে বিদ্যমান আইন বাতিল করতে হবে, আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে নতুন আইন করার পরামর্শ তাদের। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশ সংস্কারের দাবি সবখানেই, নির্বাচন কমিশন যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ইসি গঠনের আলোচনা অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচকরা বলেন, ইসি গঠনে কেবল প্রশাসন বা বিচারালয় থেকে আসতে হবে এমন অলিখিত নিয়ম নয়, যোগ্যদের বাছাই করা উচিত যে কোনো সেক্টর থেকে। 90-এর অভ্যুত্থান পরবর্তীতে যেটি হয়েছে যে 3টি জোটের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং পরবর্তীতে কিন্তু 3টি জোট একটা ঐক্যমতে পৌঁছেছে। তখন কিন্তু সংবিধানে ছিল না, অনেক কিছুই ছিল না। 7 সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি হয়, যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ান আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে, তার যোগ্যতাটা কি সেটা মাস্ট বি তারা লিখবে। 120-এ বলেছে স্টাফ, ইলেকশন কমিশনের স্টাফ রাষ্ট্রপতি শ্যাল যা চাবেন তাই দিতে হবে, কিন্তু ওই শ্যালের তো কোনো ভ্যালু নাই, কারণ ওখানেও তো প্রাইম মিনিস্টার অ্যাডভাইস লাগবে। ফাইল তো প্রাইম মিনিস্টার অফিস থেকে যাবে, তারপরে স্টাফিং হবে। আলোচকরা বলেন, ক্ষমতার মোহে সব দখলের সংস্কৃতি থেকে বের হয়ে সুস্থ ধারায় ফিরতে হবে। সাংবিধানিক কমিশন এর মাধ্যমে নির্বাচন কমিশনের নিয়োগ দিতে হবে এবং এই সাংবিধানিক কমিশনে প্রধানমন্ত্রী, সংসদের প্রধানমন্ত্রী, নির্বাচিত বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এই 3 জন অথবা তাদের প্রতিনিধি। রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক, তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেওয়া এটা আমি মনে করি কঠিন কিছু না। রাজনৈতিক দল থেকে নিতে হবে, নাগরিক সমাজ থেকে নিতে হবে, শিক্ষা বিভাগের কাছ থেকে নিতে হবে, ছাত্রদের কাছ থেকে নাম নিতে। কমিশন গঠনে সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সার্চ কমিটি এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ করার পরামর্শ দেন বক্তারা। চিফ জাস্টিস কে হবেন, তিনি হবেন নেক্সট কেয়ারটেকার সরকারের প্রধান, এই ধরনের একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মাথায় কাজ করে, ফলে গোটা অ্যাপয়েন্টমেন্টটাই হয়ে যায় পলিটিক্যাল। সুতরাং পলিটিক্যাল কোনো অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের সাথে জুডিশিয়ারিকে ইনভলভ করা ঠিক নয়। পদ্ধতি সংস্কার করে যদি আমরা আনুপাতিক ভোটের দিকে যাই, আমার মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে বর্তমান হানাহানি এবং পুরো নির্বাচনী ব্যবস্থাকে পক্ষে নেওয়ার চেষ্টা, সেটি অনেকটা কমবে। নির্বাচন কমিশন গঠন করতে হওয়া উচিত রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। এখানে তাই বলা হয়েছে, সরকার নির্ধারণ করবে না যে কারা ওই গণমাধ্যমের এবং নাগরিক সমাজের প্রতিনিধি হবে, যাতে সব মতের সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ব্যক্তির চেয়ে পরিবেশ তৈরি করা জরুরি। ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। ইসি গঠনে প্রধানমন্ত্রীর পরামর্শ দেওয়ার ক্ষমতা না রাখারও প্রস্তাব দিয়েছেন কেউ কেউ। দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন। এখন রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রতিক বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশে কোনো ধরনের কালো আইন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার জন্য কালো আইন প্রয়োগ করেছে বিগত সরকার। এটি করার মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুকে নিয়ে কেউ যেন কথা বলতে না পারে, তাই কালো আইন প্রয়োগকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। সকালে সিরডাপ মিলনায়তনে কালো আইন বিষয়ক গোল টেবিল বৈঠকে বাংলাদেশ পলিসি ডিসকোর্সে বক্তারা এসব কথা বলেন। সিরডাপ মিলনায়তনে হয়ে গেল জুলুমমুক্ত নতুন বাংলাদেশ, কালো আইনের ধারাবাহিকতা নাকি বাতিল শীর্ষক গোলটেবিল। এতে কালো আইনের নেতিবাচক দিক তুলে ধরে বাতিলের দাবি জানানো হয়। ওনার অপরাধটা কি উনি বিএনপি করেন, উনি জিয়াউর রহমানের দলের একজন কর্মী।
বিপিডি আয়োজিত বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগীরা। 3 ফিট বাই 6 ফিট এরকম একটা জায়গার মধ্যে আমাকে রাখছে এবং হ্যান্ডকাফ পরানো অবস্থাতে ওরা ওখানে 24 ঘন্টা হ্যান্ডকাফ পরিয়ে রেখে দেয়। হাসিনার জুলুমের বিপক্ষে কথা বলেছি। আজ প্রায় 9টা বছর আমি আমার ফ্যামিলি থেকে ডিটাচড। আমার একটি কথার জবাবে কেন আমাকে গুম করা হলো? এই যে এক্সট্রা জুডিশিয়াল একটা পানিশমেন্ট, আমাকে 2 মাস 10 দিন ডিজিএফআই গুম করে রাখে, এরপর র্যাবে দেয়, আমি প্রায় 1 বছর 9 মাস এরপরে আবার জেল খাটি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও মুখোমুখি হতে হয়েছে এই কালো আইনের। বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করায় অনেকের বিরুদ্ধে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। এমনকি পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করার কারণেও সরকারের জুলুমের চিত্র উঠে আসে আলোচনায়। ব্যারিস্টার ফজলুর তাপস, শেখ সেলিম, নানক এবং আওয়ামী লীগের আরও কিছু ব্যক্তিবর্গ আছে, তাদের নাম সেখানে প্রকাশ করেছিলাম। এরপর থেকেই আমার উপর কালো ছায়া নেমে আসে। এই আইনগুলোই ধীরে ধীরে শাসক গোষ্ঠীকে, যারা দেশ শাসন করে, তাদেরকে স্বৈরাচারে রূপান্তরিত করে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, এই মিথ্যা মামলা হামলাবিহীন একটি বাংলাদেশ দেখতে চাই। বৈঠকে কালো আইন বাতিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন আইনজীবীরা। অবিলম্বে জনবিরোধী এ ধরনের সব আইন বাতিলের দাবিও জানান বক্তারা। আমরা সে আইন চাই না যে আইন সাধারণ জনগণের অকল্যাণে ব্যবহৃত হয়। এই বাকশালীয় আইনটা কিন্তু এখনো আমাদের দেশে বিদ্যমান এবং এটার অপব্যবহার কিন্তু হচ্ছে। সবচেয়ে বড় কালো আইন হচ্ছে আমাদের এই সংবিধানটা। যখন যেই গভর্নমেন্ট থাকে তারাই তাদের সুইটেবিলিটি অনুযায়ী এটা চেঞ্জ করে। শাসক গোষ্ঠীর ক্ষমতা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্যই বিতর্কিত কালো আইন প্রণয়ন করা হয়েছে বলেও অভিমত বক্তাদের। নাগরিকরা যেন ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা সকলের নৈতিক দায়িত্ব, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এই সরকারের প্রথম কাজ হচ্ছে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার, তারপর নির্বাচন। ফরহাদ মজহার আরও বলেন, জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন হতে পারে না, সব স্থানে জনগণের মতামত নিতে হবে। এখন জনপ্রশাসনে বিদ্রোহ চলছে, এসব নিয়ন্ত্রণে আনতে হবে। তাই রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেন ফরহাদ মজহার। আগামী দিনে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে একটি গঠনমূলক প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর দেয়া দরকার বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আমার পাশে শক্তিশালী ভারত আছে, আমার পাশে মায়ানমার আছে। আমি যদি নিজেকে প্রতিরক্ষা করতে চাই তাহলে জনগণকে আমার জাতীয় প্রতিরক্ষার সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবেই। অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের জন্য যৌক্তিক সময় দেয়া হবে, এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে নরসিংদীর ভগীরথপুর ঈদগাহ ময়দানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 4 জনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। আমরা চাই একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তার হাতে তারা ক্ষমতা হস্তান্তর করে। কারণ এটাই হচ্ছে সৎ মানুষের নীতি, এটাই হচ্ছে সৎ রাষ্ট্রের নীতি। অলিয়া উলিয়া, পীর ও সুফি সাধকদের মাজার সহ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর উপর হামলার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, গত কয়েকদিন ধরে একদল দুষ্কৃতিকারী দেশের অলিয়া উলিয়া, পীর ও সুফির মাজারে হামলা চালাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানাচ্ছে। এসব হামলায় জড়িত অসাধু শক্তিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছে বলেও জানায় প্রেস উইং। ধর্মীয় প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক স্থানগুলো রক্ষার জন্য আইনি প্রয়োগকারী সংস্থাগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলেও জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাচ্ছির খান জ্যোতিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুপুরে রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির করে তার 7 দিনের রিমান্ড চাওয়া হয়। এর আগে শুক্রবার রাতে উত্তরার 14 নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ার বাইপাইলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখায় পুলিশ। গত 4 আগস্ট বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী রবিউস সানি শিপু। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের পদোন্নতি, বদলি, টেন্ডার বাণিজ্য সহ পুলিশকে আওয়ামী লীগের দলীয় বাহিনীতে পরিণত করার বিভিন্ন অভিযোগ রয়েছে জ্যোতির বিরুদ্ধে। কার্যকলাপের সঙ্গে তারা জড়িত ছিল এবং কিভাবে তাকে এড়িয়ে গুলি করা হয় বিভিন্ন বিষয় আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তার 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজনৈতিক হয়রানি এবং উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। বিভিন্ন গ্রাউন্ডস তৈরি করে আমরা জামিন চেয়েছিলাম। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের দুয়ার খুলতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুপুরে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকে এসব কথা বলেন তারা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আরও বলেন, প্রযুক্তি থেকে শুরু করে জ্বালানি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলো বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করছে। এর আগে সকালে 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি ঢাকায় এসে পৌঁছেছে, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দুপুরের পর ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে তিনি ঢাকায় এসেছেন। কাল থেকে সব পোশাক কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা, অন্যথায় সুযোগ নেবে তৃতীয় পক্ষ। তারা জানান, গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে কাজ করছে একটি সেল, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামীকাল কোনো ধরনের ভাঙচুর হলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হবে। বিজেএমএ আয়োজিত ত্রিপক্ষীয় সভায় আজ এসব কথা জানানো হয়। সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তৈরি পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধান না হলে শ্রমিক মালিক কেউই লাভবান হবে না, সুযোগ নেবে তৃতীয় পক্ষ। আর শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সমস্যার সমাধানে কাজ করছে সরকার গঠিত সেল। এ সময় এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ বলেন, কষ্ট করে গত মাসের বেতন পরিশোধ করা হয়েছে। কারফিউ আর আন্দোলনের কারণে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। এরই মধ্যে 270টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। বলেন, ডিসেম্বরের মধ্যে আরও অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সংগঠনের নেতারা বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপের লোকজন পোশাক কেনা কমিয়ে দিয়েছে। এখানে ষড়যন্ত্র যে নেই তাও কিন্তু না, এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেবো কিনা। আমরা শ্রমিক সংগঠনগুলোকে এই ব্যাপারে অনুরোধ জানাবো যে আপনাদের অ্যাসোসিয়েশনগুলো সেই জায়গায় এগিয়ে আসে। আপনাদের অনেক অভিযোগ আছে, আপনাদেরও অনেক অভিযোগ আছে। এই অভিযোগগুলো সমাধানের জন্য কিন্তু গ্রিভেন্সের একটা কমিটি করা হয়েছে। নানা ক্ষেত্রে সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে দৃশ্যমান হয়েছে আর্থিক খাত, পুঁজিবাজার, ব্যাংক ব্যবস্থা এবং শিক্ষা ক্ষেত্রে হাতে নেওয়া পদক্ষেপগুলো। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মনে করেন, অন্যান্য ক্ষেত্রেও কার্যক্রম শুরু হয়েছে, তবে তা দৃশ্যমান হয়নি। এনবিআর এর আলোচনায় অভ্যন্তরীণ আয় বৃদ্ধির তাগিদ দেন উপদেষ্টা। তিনি জানান, চলমান কর ব্যবস্থা নিয়ে বিদেশি ব্যবসায়ীদের যথেষ্ট প্রশ্ন আছে। পরিবর্তিত সময়ে দেশ পরিচালনায় দরকার পর্যাপ্ত অর্থ। এক্ষেত্রে অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে জোর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সকালে প্রত্যক্ষ করের পরিবর্তন নিয়ে কর্মশালার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বলা হয়, পুরনো ধারণা ভুলে নতুন করে শুরু করতে হবে, অপচয় বন্ধ করে নিশ্চিত করতে হবে করদাতাদের স্বার্থ। জাতীয় রাজস্ব বোর্ড এনাফ রেভিনিউ কালেক্ট করছে না এবং আমরা দীর্ঘদিন ধরে ডেফিসিট বাজেট করছি, আমাদের ঋণ বাড়ছে, আমাদের পরবর্তী জেনারেশনের উপর আমরা বেশি বেশি দেনার দায় চাপিয়ে দিয়ে যাচ্ছি। যারা ট্যাক্স পেয়ার তারাও নিশ্চিত হতে চায় তারা যে কর দিচ্ছে তাদের আয়ের একটা অংশ
সেটা যাতে প্রপারলি ব্যবহার করা হয়। অনুষ্ঠানে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে মনোযোগ বাড়াতে তাগিদ দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বলেন, রাজস্ব ভবন এবং কর্মকর্তা ভীতি দূর করতে হবে। অফিসিয়াল দেখবে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়, এটা একটু আশ্বস্ত করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না, ন্যায় বাজারে আপনি আমার ট্যাক্স দেওয়ার কথা এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে। এখন একটা অ্যাটিটিউড ট্যাক্স অফিসের বাড়ি যাবো, কাছাকাছি যাবো না, গেলেই তো আমাকে ধরিয়ে দেবে এটা। এটা কিন্তু একটু ইসে আছে তাদের মধ্যে, একটু ভীতি। আপনি আশ্বস্ত করেন যাতে ওদের মধ্যে এই ভীতিটা না থাকে। জানান, সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ, দ্রুত সময়ে অগ্রগতি জানতে চায় সবাই। আর্থিক, ব্যাংক ও শিক্ষা খাতের পদক্ষেপগুলো দৃশ্যমান। সময় লাগে স্বাস্থ্য বা অন্যগুলো, আর্থিক এটা ধরা যায়, রেজাল্টটা পাওয়া যায়, তাই না? আর অন্য খাতগুলো কিন্তু একটু ঘাটতি বাজেট দেয়া থেকে বের হয়ে আসতে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির তেমন বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামীকাল পর্যন্ত। সকালে আবহাওয়া বিষয়ক এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেও জানান আবহাওয়া কর্মকর্তা। সেই সাথে চলতি মাসে আরও দুটি লঘুচাপের আভাসও দেওয়া হয়েছে। এদিকে গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে জনজীবন কিছুটা বিপর্যস্ত। সাপ্তাহিক ছুটির দিন হলেও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। শহরে বের হওয়া গাড়ির চাপ অনেক কম, গণপরিবহনের যাত্রী সংখ্যাও কম দেখা যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকার এমন গুড়ি গুড়ি বৃষ্টি আগামীকাল পর্যন্ত চলবে। টানা বৃষ্টিতে সারা দেশের মতো রাজধানীর তাপমাত্রা আরও কমে আসতে পারে। সাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কক্সবাজারে 5 ট্রলার সহ শতাধিক জেলে নিখোঁজ। টানা বৃষ্টিতে কক্সবাজারে দেখা দিয়েছে জলাবদ্ধতা। টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া সহ 9 উপজেলার নিম্নাঞ্চলে জমেছে পানি। রাস্তাঘাটের পাশাপাশি বাড়িঘরও জলমগ্ন রয়েছে। কয়েক এলাকায় বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ এক জেলের মরদেহ সকালে উদ্ধার হয়েছে। তিন দিন পর্যন্ত আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে। এতটুকু পানি, অনেক বৃষ্টি, পানিগুলো ভাই কোনো দিকে যাইবার কোনো ফোন নাই। চট্টগ্রামেও রাতভর থেমে থেমে বৃষ্টিতে নগরীর নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টি কমে আসায় নামতে শুরু করেছে পানি। এদিকে সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরে এসেছেন উপকূলের জেলেরা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা জারি আছে। নদী বন্দরগুলোয় দেওয়া হয়েছে 1 নম্বর সতর্কতা সংকেত। সরকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে হতাশ জাতীয় নাগরিক কমিটি। মাজার মন্দিরে প্রতিনিয়ত হামলা হচ্ছে, অথচ এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে না। সেসব নিয়ে সরকারের কোনো পদক্ষেপও নেই। বিকেলে ডিআরইউ সাগররুনি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় নাগরিক কমিটির প্রথম সংবাদ সম্মেলনে এসব বলেন উপস্থিত বক্তারা। সম্মেলনে সামান্থা শারমিন বলেন, আহত নিহতদের তালিকা এখনো সরকার করতে পারেনি, দ্রুত করতে হবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আব্দুল্লাহ বলেন, গণভোট নাকি গণপরিষদে নতুন সংবিধান হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, সকল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে নতুন সংবিধানে। এ সময় আক্তার হোসেন বলেন, ছাত্রশক্তি সংগঠনের 2 জন সরকারের উপদেষ্টা হয়েছে। নতুন বন্দোবস্তের জন্য নাগরিক কমিটি গঠিত হয়েছে। নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে কিনা তার সময়ই বলে দেবে বলেও জানান তিনি। দেশে যাতে জরুরি অবস্থা না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মন্দিরগুলোতে হামলা হচ্ছে, মাজারগুলোতে হামলা হচ্ছে এবং সেই সরকার এই বিষয়গুলো নিয়ে দ্রুত গতিতে কাজ করতেছে। কিন্তু সরকারের গত 1 মাসের যদি পর্যালোচনা করি, সেখানে আমরা আশানুরূপ কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। এখনো এই বিষয়গুলোতে হতাশ, আহত, শহীদ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে, এবং আমরা সেই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সেনাবাহিনী ও ছাত্র জনতার দায়িত্বশীল আচরণের কারণে 5 আগস্টের বিপ্লবের আগে পরে ব্যাপক সহিংসতা ও গণহত্যার
হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। একই কারণে দেশজুড়ে লুটপাট ও লুটতরাজের বড় কোনো ঘটনাও ঘটেনি। সকালে রাজধানীর মহাখালীতে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন মন্তব্য করেন। তারা বলেন, সকলের এই ঐক্য ধরে রাখতে না পারলে জুলাই আগস্টের বিপ্লব হুমকির মুখে পড়বে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে 5 আগস্ট উল্লাসে মেতে ওঠেন ছাত্র জনতা। 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। পুলিশবিহীন রাষ্ট্রের শৃঙ্খলার দায়িত্ব নেয় সেনাবাহিনী, ছাত্র জনতা। এরপর পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়। শত শত কোটি টাকা লুট হতে পারত। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু সি এগুলো কিছুই ঘটে নাই। আমাদের তো প্রফেশনাল চোর ডাকাতও আছে, তারা ফর দ্যাট মোমেন্ট তারা চুরি ডাকাতি করে নাই। আমার কাছে এটা ব্যাখ্যা হচ্ছে দোজ পিপল আর ফ্যাক্টরিয়ার্স অ্যাজ ওয়েল। আমার কাছে সত্যি আমি নামই বলি, বাইতুল মোকাররম ভেঙে ওখানকার সিসিটিভি তো সব নেওয়া যেত, সব ভেঙে নিয়ে যাওয়া যেত। দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট ইন দিস কান্ট্রি, বাট ইট ডিডন্ট হ্যাপেন। জুলাই আগস্টের ঐতিহাসিক এই বিপ্লবে কেমন ছিল সশস্ত্র বাহিনীর অবদান ও পরবর্তী ভূমিকা, সেটা বিশ্লেষণ করতেই রাওয়া কনভেনশন সেন্টারের সেমিনারে অংশ নিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তারা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ানের সঞ্চালনায় অতিথি বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। আমরা আমাদের দেশটা বিক্রি করে দিতে পারি এবং এরকমভাবে মানুষ জেনে শুনে দিয়ে দিতে পারে। হাসিনা কি করলো? সে গেভ অ্যাওয়ে বাংলাদেশ। She gave it away. This is a terroristy. আমি গত 2 বছর ধরে যখনই আমি টিভি টক শোতে আসি, I never called আওয়ামী লীগ a government. I always called it a terrorist. সেনা ছাত্র জনতার শক্তিশালী ঐক্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে বলেও সতর্ক করেন তারা। যদি প্রত্যেকটা নির্বাচন ঠিক হতো তাহলে কখনোই এই বিপ্লবের প্রয়োজন হতো না, কখনোই আজকে এই অবস্থার প্রয়োজন হতো না, কখনোই কেউ বিতর্কের মুখে পড়তো না, কেউ দানবে পরিণত হতো না, চেক অ্যান্ড ব্যালেন্স থাকতো। কিন্তু সেটা হয় না, এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা কখনো না হয়, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং দানব তৈরি না হয়। আমাদেরকে যেন কোনোদিন শুনতে না হয় যে ডিজিএফআই আয়নাঘর তৈরি করেছে, ওখানে বিনা বিচারে মানুষকে আটকে রেখেছে। রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে একদিনে 2000 ছাত্রকে হত্যা করা হয়েছিল। এখন শেখ হাসিনার ইচ্ছা ছিল প্রতিদিন এরকম হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা। সেই হত্যাকাণ্ড থেকে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে যে সাহস এবং শক্তি জুগিয়েছে, যে মনোবল তৈরি করেছে, তার জন্য আমরা নিঃসন্দেহে জনগণের পক্ষ থেকে আমি বলবো যে আমরা আপনাদের সঙ্গে, আপনাদের কাছে কৃতজ্ঞ। গণ অভ্যুত্থানের সফলতা ধরে রাখতে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে বিগত সরকারের আমলে বরখাস্তকৃত অফিসারদের পুনরায় নিয়োগ দেওয়ার দাবি ওঠে সেমিনারে। এই বিপ্লবোত্তর ভূমিকায় সশস্ত্র বাহিনীর যে অবদান, এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে স্যার। সশস্ত্র বাহিনীর পরতে পরতে এখন ওই সমস্ত ক্রিমিনালরা রুকিয়ে আছে, যে সমস্ত ক্রিমিনালরা এই শেখ হাসিনাকে এত বছর থাকতে ওরা সাহায্য করেছে স্যার। 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচনে এই সশস্ত্র বাহিনী কিন্তু মাঠে ছিল স্যার। ওই সমস্ত জেনারেলরাই কিন্তু নিয়েছে স্যার, এবং ওই সমস্ত জেনারেলরা একটা কলমের খোঁচায় আমাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে স্যার। জেনারেল মুজিব এবং তার সাঙ্গপাঙ্গকে আমাদের অ্যাটাক করা কি উচিত ছিল না? চুপ ছিলেন কেন? আর আজকে কথা বলেন। আমি একটাই কথা বলবো, শেষ কথা, 450 অফিসার যারা আপনার গুমের বিরুদ্ধে, ক্রাশ ফায়ারের বিরুদ্ধে কথা বলেছি, এদেরকে যদি রেজিস্টার না করেন, এই সেনাবাহিনী হজবরল সেনাবাহিনী হবে। তাদের 2 বছরের প্রশিক্ষণটা কাজে লাগিয়ে দেশের জন্য আমরা ব্যবহার করতে পারি। এরা এমন কোনো অপরাধ করে নাই যাদেরকে আমরা আমলে নিব না। এই সময় দরকার এদেরকে আমাদেরকে পূর্ণ প্রতিষ্ঠিত করে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবহার করা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠেকাতে রাজনৈতিক দলগুলো ও ছাত্র জনতার ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা। সবাইকে মিলিটারি ট্রেনিং করানো হোক। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। 7.62 রাইফেলের বিষয়ে নিজের বক্তব্যকে গণমাধ্যমে ভুল কোড করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে এক আলোচনায় নিজের বক্তব্যের বিষয়ে এমন যুক্তি তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু নেই। আমি আবার বলছি যে পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে, কখন দিয়েছে, ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড। যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময়, অ্যান্ড 7.62 is মারাত্মক রাইফেল which is given to the armed forces alone
এবং বর্ডার গার্ডকে, বিকজ দ্যাট কিলস পিপল। মালয়েশিয়া যেতে না পারা 17,000 শ্রমিকের টাকা ফেরত দেওয়ার দায় নেবে না বায়রা। দুপুরে ডিআরইউ সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানায় সংগঠনটি। এর নেতৃবৃন্দ জানান, মানুষের এই টাকা ফেরত দেওয়ার দায় সিন্ডিকেটের মূল হোতাদের। সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়া সিন্ডিকেটের মূল হোতারা আবারও বায়রা দখলের চেষ্টা করছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, গেল 12 সেপ্টেম্বর ডিসি কমিটির মিটিং চলাকালে আচমকাই হামলা চালায় স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের দোসর মালয়েশিয়ান সিন্ডিকেট। এতে আহত হয় বায়রার নেতাকর্মী সহ সাধারণ সদস্যরা। মানুষের অর্থ লুট ও পাচারকৃত অর্থ ফেরত আনা এবং স্বপন সহ এই সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় সংস্থাটি। অভিবাসন খাতকে ঢেলে সাজানো সহ মালয়েশিয়ার শ্রমবাজারকে উন্মুক্ত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান বায়রার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ। সামরিক মহড়ার অংশ হিসেবে ব্যারন সাগরে ক্রুজ মিসাইল ছুড়ল রাশিয়া। শুক্রবার মিসাইলের এই পরীক্ষা চালায় দেশটির নৌবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ছোড়া হয়েছে স্বল্প পাল্লার ভলকান ও অনিক্স জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যাদের পাল্লা 200 ও 180 কিলোমিটার। পরীক্ষা সফল হয়েছে এমন দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। গত মঙ্গলবার চীনকে সাথে নিয়ে 30 বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করে রাশিয়া। এই যুদ্ধ প্রশিক্ষণে যোগ দিয়েছে প্রায় 1 লাখ সেনা সদস্য। পাশাপাশি রয়েছে 4 শতাধিক যুদ্ধ জাহাজ এবং 12টি সামরিক বিমান। মহড়া চলবে 16 তারিখ পর্যন্ত। প্রয়োজনীয় সংস্কার করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। দেশের জনগণ সেটাই প্রত্যাশা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে নিহত শহীদের স্মরণ সভায় একথা জানান তিনি। বলেন, এখনো আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে রুখে দিতে সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে, অন্যথায় ছাত্র জনতার আন্দোলনের সুফল আসবে না বলে জানান মির্জা ফখরুল। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। এর মধ্যে ময়নাতদন্ত শেষে শওকত আলী দিদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকার জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। হত্যার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। এর আগে গতরাতে পাথালিয়া এলাকা থেকে দিদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে টুঙ্গিপাড়ায় রওনা হন বিএনপি নেতাকর্মীরা। পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় গণমাধ্যম কর্মী সহ অন্তত 40 জন আহত হন। ভাঙচুর করা হয় কমপক্ষে 10টি গাড়ি। ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই যে গোপালগঞ্জে যারা আসছিলেন এদের উপর হামলা হয়। সেই পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পর একজন পুলিশ অফিসার ফোনটা রিসিভ করে, তখন বলেন যে উনি মারা যান। আওয়ামী লীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে। জিলানী সাহেব আসছিল তার বাসায় আসার জন্য, রাস্তার পথে সন্ত্রাসীরা হামলা করে, এতে আমার জামাই মৃত্যুবরণ করে। রাজধানীর পূর্বাঞ্চলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নামে বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে 11 নম্বর সেক্টরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তাদের আগে প্লট দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত 60% ক্ষতিগ্রস্তই তা পায়নি। শেখ হাসিনার পরিবারের নামে থাকা 10 কাঠা করে 6টি প্লট অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়া বিশেষ ক্ষমতায় পাওয়া সব প্লটের বরাদ্দ বাতিল সহ 5 দফা দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার, তারা আমাদেরকে কোনো মূল্যায়ন দেয় নাই, তারা দিয়েছে তাদের নিজস্ব লোকদেরকে। আমরা ক্ষতিগ্রস্ত এবং আদিবাসী সবাই আসছি এখানে,
আমাদের প্লট আদায় করার জন্য আমরা 5 কাঠার প্লট আবেদন করছিলাম, আমাদের 3 কাঠা দিছে। কেন 3 কাঠা দিবে? আদিবাসী যারা সঠিক প্লট পায় নাই, ক্ষতিগ্রস্ত পায় নাই, তাদেরকে প্লট যেন পরীক্ষিতভাবে প্লট দেওয়া হয়। শেখ হাসিনা গত 15 বছর প্রতিশোধের রাজনীতি করেছেন এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। দুপুরে বগুড়ায় দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। মামুনুল হক বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার লোকজন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে সংঘাতের আখড়া বানিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্থার ঘটনায় গ্রেফতার ফারুকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে তাকে আদালতে হাজির করে সদর থানা পুলিশ। এ সময়ে বিচারক ফারুকুলকে জেল হাজতে পাঠান। এর আগে গতকাল কালুর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। হয় মামলাও। সৈকতে বেড়াতে আসা কয়েকজন নারীকে প্রকাশ্যে হেনস্থা ও মারধর করেন ফারুকুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। সীমান্তে স্বর্ণা দাস ও জয়ন্ত সিংহ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার নেতাকর্মীরা। সকালে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে নানাভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ ভারত। এ সময় সীমান্তে ফেলানি থেকে স্বর্ণা জয়ন্ত সকল হত্যার বিচারের দাবি জানান তারা। কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মী সহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার একটি সামরিক বিমানকে গতিপথ পাল্টাতে বাধ্য করেছে জার্মান বিমান বাহিনী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানায় জার্মান বিমান বাহিনী। ওই রুশ বিমানকে চিহ্নিত করার পর ধাওয়া করে নেটো জোটভুক্ত জার্মান ফাইটার জেট। পরে সেটি গতিপথ পরিবর্তন করে বাল্টিক সাগর পার হয়ে যায়। একে আগ্রাসন এবং হুমকি হিসেবে আখ্যা দিয়েছে জার্মানি। বিবৃতিতে জানানো হয়, আকাশ প্রতিরক্ষা জোরদারের লক্ষ্যে নতুন করে 2টি শহরে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জানিয়েছেন এর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ। দুপুরে কুমিল্লা সদর দক্ষিণে ধানের চারা বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। আব্দুল মোতালেব বলেন, এবারের বন্যায় কুমিল্লা ও ফেনী অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে শিগগিরই তাদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহ করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়। নদীর অববাহিকায় যারা আছেন, মূলত আপনাদের ঘরবাড়ি যাদের ভাসিয়ে নিয়ে গেছে, যাদের সহায় সম্বলহীন হয়ে গেছেন, তাদের ঘরের উপকরণ যেগুলো সেগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটারও আমরা একটা পরিকল্পনা করছি। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।